জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি ফরহাদ বিন নূর। আপাতত দেশেই মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় দগ্ধ ও আহতদের চিকিৎসা চলবে বলে জানিয়েছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার নাসির উদ্দিন। সিঙ্গাপুর থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দলের সাথে আলোচনা ও পরিদর্শন শেষে গণমাধ্যমের সাথে তিনি এসব কথা বলেন। প্রেস উইং জানিয়েছে বুধবার বিকেলে ১৩ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। জাতীয় বার্নে আরেকজনকে নেওয়ার পর সেখানে ভর্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ জন। সচিবালয়ে হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছে ৫৭ জন। এর আগে জাতীয় বার্নে পরিচালক জানান, বার্নে ৮ জনের অবস্থা সংকটাপন্ন আর ১৩ জনের অবস্থা গুরুতর। বাকি ২৩ জনকে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে রাখা হয়েছে। বলেন, বিদেশি বিশেষজ্ঞ ও দেশীয় চিকিৎসকদের সমন্বয়ে চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রতিনিধি দল কতদিন বাংলাদেশে থাকবে তা প্রয়োজন ও সমন্বয়ের উপর নির্ভর করবে বলেও জানান বার্ন ইনস্টিটিউটের পরিচালক। আজকের যে ফাইনাল আউটকাম সেটাতে ক্রিটিক্যাল পেশেন্ট আছে এই মুহূর্তে ৮ জন, আর সিভিয়ার ক্যাটাগরিতে আমাদের পেশেন্ট আছে ১৩ জন, আর বাকি পেশেন্টগুলো আছে আরও 23, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে। অর্থাৎ মোট ৪৪ জন রোগী এই মুহূর্তে আমাদের ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে আছে, ভর্তি আছে। আমরা নিজেরা যেভাবে আলোচনা করছিলাম বা পেশেন্টের ম্যানেজমেন্ট করছিলাম, সিঙ্গাপুরের যে ভদ্রলোক আসছেন উনি আমাদের সঙ্গে বসছিলেন। অ্যাকচুয়ালি উনি সরাসরি কোনো চিকিৎসা পদ্ধতি বা রোগীদের সঙ্গে উনি কোনো কথা বলেননি। আমরা যে রোগীগুলো নিয়ে যে আলোচনাটা আমরা করেছি, আমাদের সাথে উনিও কিছু মতামত দিয়েছেন। এই মতামতের ভিত্তিতে আমরা ক্যাটাগরি এবং ম্যানেজমেন্ট প্রোটোকলটা আবার ঠিক করেছি। আমাদের এখানে এই মুহূর্তে আমাদের গতকাল পর্যন্ত ছিল ১০ জন, তারপর গতকাল রাত ১২টা ১৫ মিনিটে আরেকজনের মৃত্যু হয়েছে। সর্বমোট মিলিয়ে আমাদের হসপিটালে আসার পরে ১১ জনের মৃত্যু হয়েছে। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত অনেকের পরিচয় শনাক্তে ইতোমধ্যে ৫ সদস্যের ডিএনএ নমুনা সংগ্রহ করেছে সিআইডি। এছাড়া দুর্ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, সব পরিবারের সহযোগিতা পেলে দ্রুত ডিএনএ ম্যাচিংয়ের মাধ্যমে নিখোঁজদের শনাক্ত করা সম্ভব হবে। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিএমএইচ মর্গে রাখা ৬টি মরদেহ এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। মন্ত্রণালয়ের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ইতোমধ্যে এসব মরদেহ থেকে ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে সিআইডি ল্যাবরেটরিতে ডিএনএ বিশ্লেষণ করা হবে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ৭ম শ্রেণীর শিক্ষার্থী উক্কচিং মারমার মরদেহ রাঙামাটিতে সমাহিত করা হয়েছে। মঙ্গলবার বিকেলে তার মরদেহ রাঙামাটির গ্রামের বাড়িতে নেওয়া হয়। সোমবার মাইলস্টোনে বিমান দুর্ঘটনার একমাত্র সন্তান উক্কচিং মারমা দগ্ধ হওয়ার খবর পেয়ে ঢাকায় ছুটে যান উষাই মং মারমা এবং তেজিপ্রু মারমা এই শিক্ষক দম্পতি। পরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত ২:৩০টার দিকে উক্কচিং মারমা মারা যায়। মঙ্গলবার সন্ধ্যা ৬:৩০টায় তার মরদেহ বাঙ্গাল হালিয়ার কলেজ পাড়া এলাকায় আনা হলে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। উত্তরের মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় শরীয়তপুরে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের কর্মসূচির আয়োজন করে জীবন্তরী মুক্ত স্কাউট গ্রুপ নামের একটি সংগঠন। মোমবাতি জ্বালিয়ে মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণ ও স্বজনদের প্রতি সমবেদনা জানানো হয়। এরপর আহতদের দ্রুত সুস্থতা কামনায় প্রার্থনা করা হয়। অনুষ্ঠানটিতে স্কাউটের সদস্যরা ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা অংশ নেন। এইচএসসি পরীক্ষা স্থগিতের বিষয়ে দায়িত্ব পালনে
কোনো গাফলতি হয়নি বলে দাবি করেছেন শিক্ষা উপদেষ্টা CR আবরার। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, পদ আঁকড়ে থাকতে আসেনি, নিয়োগকর্তা চাইলে সরে যাব। স্থগিত হওয়া HSCর 2 পরীক্ষা একদিন সকালে ও বিকেলে নেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। 22 তারিখের পরীক্ষা ছিল সায়েন্সের কেমিস্ট্রি, সেটা যেদিন হবে সেদিন সকালে হবে, এবং যেটা 24 তারিখে সেটা বোধহয় অর্থনীতি, সেটা সেদিন বিকেলে হবে। তো যার ফলে আপনার পরীক্ষা পুরো প্রক্রিয়া যেন আরও কটা দিন পিছিয়ে যেন না যায় শেষ হতে, সেজন্য আমরা একটু আগে ওইভাবে আমরা জিনিসটা প্ল্যান করেছি। আমার চাওয়া হয়েছে, আমি নিজের থেকে করার কোনো অভিপ্রায় নেই, কারণ আমি এখানে আমার কাজের কোনো এখানে ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। আপনাদেরকে আমি ঘটনা পরম্পরায় আপনাদেরকে জানালাম, আপনারা সেটা বিবেচনা করবেন, সেটা ঠিক কি ঠিক আমার মনে হয় না। আর যদি আমার তো নিয়োগকর্তাও রয়েছেন, তারাও যদি এখানে মনে করেন যে এখানে ব্যত্যয় ঘটেছিল, তো আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব। আমার কোনো এখানে আঁকড়ে ধরার, নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নয়। অন্তর্বর্তী সরকারকে দুর্বল সরকার হিসেবে আখ্যা দিয়েছে বেশ কয়েকটি রাজনৈতিক দল। নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক দলগুলোর পরামর্শ না নেওয়ায় সরকারের লেজে গোবরে অবস্থা হয়েছে। এ সময় নতুন দলকে অতিরিক্ত প্রোটোকল দেয়াকে দৃষ্টিকটু বলে মন্তব্য করেন অনেকে। বুধবার বিকেলে যমুনায় দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে 13টি রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে এসব কথা বলেন তারা। আরও বলেন, 5 আগস্টের মধ্যে জাতীয় সনদ ঘোষণা করতে হবে। এ সময় সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে কেউ কেউ অভিযোগ করেন, সরকার রাষ্ট্রীয় খরচে একটি নতুন দলকে অতিরিক্ত প্রোটোকল দিচ্ছে, যা দৃষ্টিকটু। বুধবার বিকেলে সোয়া 3টা থেকে শুরু হওয়া এই বৈঠক চলে ঘণ্টাখানেক। ওনারা হুটহাট করে এক একটা সংকট হয় দেশে, তখন ডাকেন এবং শো করেন সবাই একমত। রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে তাদের সাথে আলাপ আলোচনা পরামর্শ না করে এককভাবে তারা এখানে সিদ্ধান্ত গ্রহণ করে দেশ পরিচালনা করতে গিয়ে একটা লেজে গোবরে অবস্থা তারা তৈরি করেছে। কোনো রাজনৈতিকভাবে দলকে এমনভাবে প্রোটোকল দেওয়া হচ্ছে যা অত্যন্ত দৃষ্টিকটু। 4টা দলকে কোন ক্রাইটেরিয়ায় বড় দল কিংবা প্রধান দল হিসেবে তারা সিলেক্ট করলো, এবং তার মধ্যে একটা দলের তো নিবন্ধনই নাই, সদ্য গঠিত হয়েছে। সরকারের কর্মকাণ্ডে এবং ভূমিকায় দেখা গেছে যে তারা এনসিপির প্রতি একটু পক্ষপাত দুষ্ট ভূমিকা পালন করছে। যে সরকার দুর্বল সরকার বলে মনে হচ্ছে আমাদের কাছে, যদি আপনি আমাদের সংস্কারও ভালো মতো করতে না পারেন, যদি নির্বাচনও আপনাকে দিয়ে একটা ভালো নির্বাচন না হয়, তাহলে অনুরোধ করব আপনি দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে চলে আসেন। গোপালগঞ্জের এনসিপির উপর হামলার ঘটনায় রাজনীতি জড়িত ও নির্বাচন বানচালের চেষ্টা আছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা বলেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিগত 15 বছরে ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোর সাথে বৈষম্য করা হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে এসব বৈষম্য দূর করা হবে। গোপালগঞ্জের ঘটনা, এটা ডেফিনেটলি আপনার সঙ্গে রাজনীতি জড়িত, নির্বাচনকে বানচাল করার একটা চক্রান্তের মধ্যে অবশ্যই আছে। আর আপনার এই যে সেক্রেটারিয়েটে ঢুকে পড়া এবং সেখানে আপনার কয়েকজন আপনার ক্রাইসিসদের লোকজনকেও আপনার আটক করা দেখা, তো বোঝা যাচ্ছে যে তাদের কিছু কিছু সমস্যা তৈরি করার চেষ্টা এখানে আছে। গত 15 বছরে আপনার বৈষম্যের সৃষ্টি করা হয়েছে অত্যন্ত মানে সচেতনভাবে। এই জাতিগোষ্ঠীর মানুষেরা যারা আপনার একটু অর্থনৈতিক দিক দিয়ে, বৈষম্যের দিক দিয়ে, চাকরি বাকরির ক্ষেত্রে, লেখাপড়ার ক্ষেত্রে সুবিধাভাবে একটু বঞ্চিত হয়েছেন, তাদেরকে কি করে সামনের দিকে আরো টেনে নিয়ে আসা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে। আগামী বছরের প্রথমার্ধে জাতীয় নির্বাচন না হলে বিভিন্ন জটিলতার শঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে সিলেটের বিয়ানীবাজারে জনশক্তি ও সুধী সমাবেশে এই শঙ্কা প্রকাশ করেন তিনি। জামায়াত অপরিপক্ষ নির্বাচন চায় না উল্লেখ করে দলটির আমির বলেন, আগের নিয়মে নয়, সংস্কার করেই নির্বাচন দরকার। স্থানীয় নির্বাচনের বিষয়ে জামায়াতের অবস্থান নিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, শুধু দেশের মানুষের দুর্ভোগ বিবেচনায় নিয়ে স্থানীয় নির্বাচনের দাবি তুলেছিল জামায়াত। দুর্নীতিবাজদের কারণে দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি বলেও অভিযোগ করেন তিনি। জানান,
মানবিক, দুর্নীতিমুক্ত ও ইনসাফ ভিত্তিক দেশ গড়তে জামায়াত প্রস্তুত। বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আয়োজনে সুধী সমাবেশে উপস্থিত জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এই নির্বাচন হতে হবে স্বচ্ছ, এই নির্বাচন হতে হবে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ডের উপরে। সমতল মাঠ নিশ্চিত করতে হবে, প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে, কোনো মাস্তানতন্ত্র চলবে না, কালো টাকার খেলা মানব না। এগুলো নিশ্চিত করে আগামী বছরের প্রথম অংশেই নির্বাচন দিতে হবে। নির্বাচন বিলম্বিত হলে কিছু জটিলতা সৃষ্টি হবে, বুঝ আমাদের আছে, কিন্তু আমরা কোনো প্রিমেচিওর ডেলিভারি চাচ্ছি না। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন করে কেউ অপরাধী কিনা তা খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। উত্তরে দিয়াবাড়িতে আহত ও নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করে এই আহ্বান জানান তিনি। এই দুর্ঘটনায় আহত বা নিহতদের মধ্যে যারা অসচ্ছল তাদেরকে সাহায্য করারও আহ্বান জানান তিনি। এ সময় জামায়াতের নায়েবে আমির নিহত কয়েকটি পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। মোনাজাত করেন নিহতদের আত্মার মাগফিরাত কামনায়। পরে সাংবাদিকদের অধ্যাপক মুজিবুর রহমান বলেন, দুর্ঘটনায় গুরুতর আহতদের সরকারি খরচে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো উচিত। এক্ষেত্রে সরকারকে আরও যত্নশীল হবার আহ্বান জানান তিনি। এছাড়াও জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় আহত নিহতদের পরিবারকে 50 লাখ টাকা দেওয়ার কথা জানান তিনি। যারা শহীদ হয়েছে আল্লাহ তাদের শাহাদাতকে কবুল করুন এবং তাদের পিতামাতা আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। কিভাবে সেই সমস্ত আহত বা নিহত পরিবারগুলোকে আমরা সান্ত্বনা দিতে পারি এবং তাদের পাশে দাঁড়াতে পারি, এটা আমাদের দায়িত্ব। নিজেদের মতপার্থক্যে আওয়ামী লীগ ও তাদের দোসরদের অরাজকতার সুযোগ দেয়া হবে না বলে জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে চাঁদপুরে পদযাত্রায় সমাবেশে অংশ নিয়ে তিনি একথা বলেন। একই সমাবেশে স্বাস্থ্য উপদেষ্টার সমালোচনা করে পদত্যাগের দাবি জানান দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ট্র্যাজেডিতে পদযাত্রা সাময়িক স্থগিতের একদিন পর সকালে চাঁদপুর সার্কিট হাউস থেকে শুরু হয় এনসিপির 23তম দিনের কর্মসূচি। নিহতদের স্মরণে বের করা হয় শোক র্যালি। এরপর শুরু হয় পদযাত্রা। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে র্যালিটি চাঁদপুর বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা। এনসিপির নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশকে আর কোনো ফ্যাসিবাদের কবলে পড়তে দেয়া যাবে না। এর আগে বুধবার সকালে সার্কিট হাউসে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির নেতারা। আবেগঘন পরিবেশে জুলাই হত্যার বিচার দাবি করেন নেতারা। আমাদের অনেক মত থাকতে পারে, ফ্যাসিস্ট বিরোধী যারা লড়াই করেছি মত পার্থক্য থাকতে পারে, কিন্তু সেই সুযোগ নিয়ে আওয়ামী লীগ এবং তাদের দোসর আমাদের মধ্যে ঢুকে অরাজকতা তৈরি করবে, সেই সুযোগ আমরা এই বাংলাদেশে আর দিব না। এই স্বাস্থ্য উপদেষ্টা লইয়া আমরা কি করিব? এবং দুঃখজনক বিষয়, উনি নিজে চিকিৎসা করাইতে সিঙ্গাপুর যায়। ওনার একমাত্র যোগ্যতা, উনি গ্রামীণ ব্যাংকে ছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের উনি হচ্ছেন খুব কাছের মানুষ। এই স্বাস্থ্য উপদেষ্টার অনীতি বিলম্বে এই জনগণের যে টাকা পয়সা নিয়ে উনি বেতন দিছে সেগুলো রাষ্ট্র কোষাগারে জমা দিয়ে উনার অনীতি বিলম্বে পদত্যাগ করা উচিত। নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া সংবিধানে অন্তর্ভুক্ত করতে দলগুলোর মধ্যে ঐক্যমত্য হয়েছে, যেখানে সিইসি ও ইসির নাম প্রস্তাবের জন্য 5 সদস্যের স্বাধীন বাছাই কমিটি থাকবে। সংসদের স্পিকারের নেতৃত্বে কমিটির সদস্য হবেন সংসদ নেতা, প্রধান বিরোধী দলের নেতা, বিরোধী দল মনোনীত ডেপুটি স্পিকার এবং প্রধান বিচারপতির পক্ষে আপিল বিভাগের একজন প্রতিনিধি। বুধবার দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার 18তম দিনে বৈঠকের আলোচ্য বিষয় ছিল ইসি গঠন, সরকারি কর্ম কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুদক এবং ন্যায়পাল
নিয়োগের বিধান সম্পর্কিত বিষয়। এসব পদের নিয়োগের জন্য স্বাধীন কমিটি গঠন এবং সংবিধানে অন্তর্ভুক্তির প্রস্তাবনা দেয় কমিশন। বেশিরভাগ দল এ প্রস্তাবে একমত হলেও বিএনপি শুধু ইসির ক্ষেত্রে ছাড় দিয়েছে। সালাউদ্দিন আহমেদ বলেন, অন্যান্য কমিশনের জন্য প্রয়োজনে আইন সংশোধন হতে পারে, তবে রাষ্ট্র পরিচালনায় বাধা সৃষ্টির জন্য পদে পদে নির্বাহী বিভাগের ক্ষমতা কমানোর প্রয়োজন নেই। এর বিরোধিতা করে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, দেশের মানুষ সাংবিধানিক প্রতিষ্ঠানের দলীয়করণ চায় না। কমিশনের সহসভাপতি বলেন, একটি স্বাধীন ও কার্যকর নির্বাচন কমিশন গঠনে এ সিদ্ধান্ত বড় সহায়ক হবে। সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব অবস্থান থেকে বড় রকমের ছাড় দিয়ে এমন একটি জায়গায় এসেছেন যে বাংলাদেশে ভবিষ্যতে একটি স্বাধীন এবং কার্যকর নির্বাচন কমিশন প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় সহায়ক হবে। শুধুমাত্র সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত এই জায়গায় আমরা একমত, কিন্তু অন্যান্য যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের ক্ষেত্রে সংবিধানে নিয়ে আসার জন্য আইন সংশোধনের যে প্রস্তাব করা হয়েছে তার সাথে আমরা একমত না হয়ে শুধুমাত্র নির্বাচন কমিশনের ক্ষেত্রে আমরা একমত হয়েছি এই কন্ডিশনে। অন্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানেও যেন নিয়োগ কমিটির মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ করা হয়। এই ব্যাপারে যে রাজনৈতিক দলগুলোর আপত্তির জায়গা রয়েছে, দেশের স্বার্থকে মাথায় রেখে দেশের নিজেদের দলীয় ক্ষুদ্র স্বার্থের ঊর্ধ্বে উঠে তারা যেন সেই প্রস্তাবগুলোতেও একমত হন, আমরা সেই আহ্বানটা তাদের কাছে রাখতে চাই। যুদ্ধ বিমান কেনায় যারা দুর্নীতি করেছে তাদের বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেন, মাইলস্টোন স্কুলের এত শিক্ষার্থী নিহতের ঘটনায় সরকারকে দায় নিতে হবে। আহতদের বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দিতে সরকারের প্রতি দাবি জানান তিনি। আপনারা মানুষ তো মারছেন, এই পাইলটটার জীবন গেল, এইরকম ভাঙ্গারি জিনিস আপনারা কেমনি একজন উঠেই দেন ভাই? অ্যাক্সিডেন্ট তো ঘটতেই পারে, কিন্তু তাই বলে এরকম পুরনো মডেলের জিনিসকে আপনারা উঠাবেন? এই ব্যাপারে চূড়ান্ত কথা, অতি দ্রুত এইটার সাথে জড়িতদের বিচার করতে হবে। উপরের শ্রেণীর নেতৃবৃন্দ আপনারা হসপিটালের প্রথম দিকে ঢুকেন না, পুরো চেইন অফ কমান্ড হসপিটালের ভেঙে পড়ে। আরে ভাই, আইসিইউতে ঠেইলে পর্যন্ত 20 জন চলে যায়। আইসিইউতে ইনফেকশন হইলে আপনার তো এই দায় নেওয়া লাগবে, কিন্তু ডাক্তাররা বড় ভয় আপনাদেরকে বলতে পারে না। তা আমরা আপনাদেরকে অনুরোধ করি, জনগণ বিপর্যয় হইলে আর রাজনৈতিক দলরে বলবেন না তোমরা কেন যাও না। পারলে হ্যাঁ, জামাতকে একটা ধন্যবাদ জানাই। জামাত দেখেছি 50 লাখ টাকা তারা এই ফান্ডে দিয়েছে। এবার বিএনপির বলবো আপনারা এখানে 1 কোটি টাকা দেন, অন্যান্য দল বলবো আপনারা 2 কোটি টাকা দেন। এই কাজগুলো করেন, ভলান্টিয়ার দেন, টাকা দিয়ে সাহায্য করেন। প্লিজ হসপিটালে আপনারা শোডাউন দিয়েন না। জুলাই গণ অভ্যুত্থানকে সামনে রেখে কেউ বিভিন্ন অপকর্ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক কমিটির সদস্য ইশরাক হোসেন। পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণ সভায় তিনি আরও বলেন, এনসিপির প্রধান উদ্দেশ্যই হলো বিএনপির নামে বদনাম করা। এ সময় এনসিপিকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, বিএনপি এনসিপির শত্রু না, গোপালগঞ্জই তাদের আসল শত্রু। সোল এজেন্সি বা এটার একটা একক কৃতিত্ব নেওয়ার একটা গ্রুপ সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায়, এবং তারা বিভিন্ন ধরনের দুর্নীতিতে জড়িয়ে পড়েছে, বিভিন্ন ধরনের অপকর্মে জড়িয়ে পড়েছে। আমি মনে করি তাদের এই অপকর্ম রুখে দেওয়ার দায়িত্ব আমাদের, যদি শহীদদের আত্মার প্রতি আমরা সেই শ্রদ্ধার জায়গাটি ধরে রাখতে চাই। বাংলাদেশের জনগণ সরাসরি ভোট দানের মাধ্যমে তাদের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবে, এবং পরবর্তীতে সকল রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বা চাকরির ক্ষেত্রে যাতে কোনো বৈষম্য না হয়, এরকমই তো একটা রাষ্ট্র দেখার জন্য তার আন্দোলনে নেমেছিল। অন্তর্বর্তী সরকার তৎপর না হওয়ার কারণেই দেশব্যাপী পতিত ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে বলে মন্তব্য করে ইসলামী ছাত্র আন্দোলনের নেতারা বলেছেন, বিশৃঙ্খলা এড়াতে প্রশাসনকে আরও সোচ্চার হতে হবে। প্রেসক্লাবের সামনে সংগঠনটির শাখা মহানগর শাখার আয়োজনে পতিত ফ্যাসিবাদের আস্ফালন ও দেশবিরোধী সকল ষড়যন্ত্রের প্রতিবাদ সমাবেশে তারা এসব কথা বলেন। বক্তারা বলেন, দেশ বিদেশে বসে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রয়োজন হলে দেশ ও জনগণকে জুলাই গণ অভ্যুত্থানের মতো জুলুমের বিরুদ্ধে ফের দাঁড়াতে হবে। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনাকে নিয়ে একটা চক্র পরিবেশ ঘোলাটে করতে চায় বলেও অভিযোগ করেন তারা। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় চালু করা নিয়েও তীব্র সমালোচনা করে ইসলামী আন্দোলনের নেতারা।
কোথাও কোনো ফেসিবাদের দোষর থাকলে তাকে প্রতিহত করুন, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন। 1 মাসের মধ্যে প্রশাসন সংস্কার করব, পরবর্তী মাসে খুঁজে খুঁজে পতিত ফ্যাসিস্টদেরকে বের করে জেলে ঢুকিয়ে চাঁদাবাজদেরকে বাইরে সোজা করে দিব। যদি আবারও একটু অভ্যুত্থান আমাদের তৈরি করতে হয়, এদেশের ছাত্র সমাজ দেশের বাইরে যে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হবে, এবং এদেশের ইন্টারিম যদি ছাত্র সমাজের সেই জুলের চেতনাকে, সেই জুলের স্পিরিটকে ধারণ করতে ব্যর্থ হয়, এর জন্য যদি অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে যায়, এর দায়ভার এই ইন্টারিম সরকারকে নিতে হবে। রাজনীতির মতো অর্থনীতিতেও লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ময়মনসিংহে ব্যবসায়ীদের সম্মেলনে তিনি বলেন, ফ্যাসিস্টরা লুটেরাদের হাতে অর্থনীতি তুলে দিয়েছিল, তা পুনরুদ্ধার করতে হবে। আমরা কেউ দেশে সত্যিকার অর্থে মুক্ত অর্থনীতির পরিবেশে কেউ কাজ করতে পারি নাই, এবং সেই প্রেক্ষাপটে বাংলাদেশ অর্থনীতি আজকে যেখানে এসে দাঁড়িয়েছে, আমরা গর্তের কিনারায় এসে দাঁড়িয়েছে, অনেকে বলে গর্তে পড়েই গেছে। অর্থনীতিতে গণতন্ত্র আনতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ বাংলাদেশের অর্থনীতিতে অংশগ্রহণ করার সুযোগ সৃষ্টি করে দিতে হবে। বাণিজ্য ঘাটতি কমানোর উদ্যোগের অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 25 লাখ মেট্রিক টন গম আমদানির অনুমোদন দিয়েছে সরকার। একথা বলেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত বৈঠক শেষে তিনি বলেন, শুল্ক বিষয়ে আলোচনা করতে 1 আগস্টের আগেই যুক্তরাষ্ট্রের বাণিজ্য সংস্থা ISTR এর সঙ্গে বৈঠক করতে যাবেন বাণিজ্য উপদেষ্টা। যুক্তরাষ্ট্র থেকে গম ছাড়াও আরও কিছু জিনিস কেনা হবে। এটি সরকারের আমদানিতে বৈচিত্র্য আনারও উদ্যোগ বলেও জানান অর্থ উপদেষ্টা। তারিখের আগেই যাবেন USTR এর সাথে কথা বলে। আর আমি আমার US চেম্বার অফ কমার্সের যে ভাইস প্রেসিডেন্ট আছেন, যে প্রাইভেট সেক্টর, তার সাথে কথা বলছে অ্যাম্বাসেডর। LNGর জন্য আমরা অনুমোদন করেছি। তৃতীয়ত 2.5 মিলিয়ন বোধহয় টনের গম USA থেকে আনার জন্য আমরা অনুমোদন করেছি। শামসুন্নাহার হল ট্র্যাজেডি ও ছাত্রী নির্যাতন প্রতিরোধ দিবস স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়। সন্ধ্যায় গণতান্ত্রিক ছাত্র সংসদের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়। এ সময় তারা বলেন, ক্যাম্পাসে আর কোনো অপকর্ম, চাঁদাবাজি কিংবা পেশি শক্তির রাজনীতি চলবে না। 2002 সালের এদিনে বহিরাগত সন্ত্রাসী ও পুলিশ রাতের আধারে শামসুন্নাহার হলে ছাত্রীদের উপর নির্মমভাবে হামলা চালায়। হামলায় আহত হন বহু শিক্ষার্থী। প্রতিবাদে পরদিন সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যাপক প্রতিবাদ সংগ্রাম শুরু করে। এর জেরে তৎকালীন উপাচার্য, প্রক্টর ও হল প্রভোস্ট পদত্যাগ করতে বাধ্য হন। এরপর থেকে প্রতি বছর দিনটিকে শামসুন্নাহার হল ট্র্যাজেডি দিবস হিসেবে পালন করা হয়। দিবসটি উপলক্ষে হল প্রশাসন থেকে নেওয়া হয় নানান কর্মসূচি। রাজধানীর মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষিকা মেহরিন চৌধুরীর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। বুধবার সন্ধ্যা 7:30টার দিকে নিহত মাহেরিনের বাবার বাড়ি নীলফামারীর জলঢাকার বগুলা গাড়ি চৌধুরী পাড়ায় যান বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন মমিনুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এরপর মাহেরিন চৌধুরীর স্বামী, 2 সন্তান এবং স্বজনদের সাথে নিয়ে বগুলা বাড়ি স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন মমিনুল ইসলাম। পরে মাহেরিনের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করেন তারা। যারা আহত হয়েছে তাদেরকে দ্রুত সুস্থ দান করুন। উনি একজন শিক্ষক ছিলেন না শুধু, উনি ছিলেন মায়ের মতো। তার প্রমাণ করে গিয়েছেন উনি প্রায় 20টা শিশুকে মৃত্যুর হাত থেকে রক্ষা করে, এবং উনি নিজের জীবন দিয়েছেন। এর চেয়ে বড় আর কিছু হতে পারে না। সো ওনার বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এবং বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে তার রুহের মাগফিরাত করছি।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে 2 শিশুসহ আরও 4 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে 319 জন, বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। মারা যাওয়া দুই শিশুর মধ্যে একজন 3 বছরের ছেলে শিশু ও আরেকজন 9 বছরের কন্যা শিশু। অপর 2 জনের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। মঙ্গলবার সকাল 8টা থেকে বুধবার সকাল 8টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকার হাসপাতালে 90 জন, বরিশাল বিভাগে 89 জন, ঢাকা বিভাগে 59 জন, চট্টগ্রাম বিভাগে 38 জন, রাজশাহী বিভাগে 30 জন, ময়মনসিংহ বিভাগে 3 জন ও রংপুর বিভাগে 4 জন ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 18,345 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রোগটিতে আক্রান্ত হয়ে 69 জনের মৃত্যু হয়েছে। নাটোরের বনপাড়া হাটি কুমরুল মহাসড়কে ট্রাক মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে 8 জন। এ ঘটনায় নাটোর সদর থেকে ট্রাক চালককে আটক করেছে র্যাব। পুলিশ জানায়, সকালে তরমুজ পাম্প এলাকায় ঢাকাগামী একটি মাইক্রোবাসের সাথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মাইক্রোবাসের 5 জন যাত্রী নিহত হয়। গুরুতর আহত হয় 3 জন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে আরও 1 জনের মৃত্যু হয়। বাকি 2 জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে নেওয়া হলে সেখানেও তাদেরও মৃত্যু হয়। দুর্ঘটনায় মাইক্রোবাসটির চালক সহ সব আরোহী নিহত হয়েছেন, যাদের মধ্যে 5 নারী। পুলিশ বলছে, ট্রাকটি উল্টো পথে আসার পাশাপাশি বেপরোয়া গতি দুর্ঘটনার কারণ। নিহত 8 জন একে অন্যের আত্মীয়। কুষ্টিয়ার দৌলতপুর থেকে সিরাজগঞ্জের অসুস্থ রোগী দেখতে যাচ্ছিলেন তারা। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 6-এর বিচারক মোহাম্মদ জাকারিয়া হোসেন এই রায় ঘোষণা করেন। রায়ে বলা হয়, আসামির বিরুদ্ধে আনা অভিযোগ রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। এর আগে গত 16 জুলাই এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য 23 জুলাই দিন ধার্য করেছিলেন আদালত। নারায়ণগঞ্জ বন্দরে গৃহবধূ শান্তা হত্যা মামলায় স্বামী আমিরুল ইসলাম বাবুকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, মামলায় 18 জন সাক্ষীর মধ্যে 10 জনের সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক ও বিচারিক প্রক্রিয়া শেষে এই রায় দেন আদালত। মামলার বিবরণে জানা যায়, 2017 সালে সোনারগাঁওয়ের বারদি এলাকার আমিরুল ইসলাম বাবুর সাথে একই এলাকার সুলতানা আক্তার শান্তার পারিবারিকভাবে বিয়ে হয়। পরে তারা বন্দর উপজেলার রাজবাড়ী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতে থাকেন। তবে বিয়ের পর থেকেই দুজনের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া হতো। এর জেরে 2020 সালের 26 ডিসেম্বর রাতে শান্তাকে নৃশংসভাবে হত্যা করে স্বামী আমিরুল ইসলাম বাবু। পরে শান্তার লাশ কম্বল দিয়ে মুড়িয়ে গুমের চেষ্টা করে সে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ ইরান এর জন্য দরকার হলে ইসরায়েলের সঙ্গে ফের যুদ্ধে করতেও প্রস্তুত বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা ও ইসরায়েলি নেতাদের একের পর এক উস্কানিমূলক বক্তব্যের পরিপ্রেক্ষিতে আল জাজিরায় দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন দেশটির প্রেসিডেন্ট। এ সময় চলমান যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়েও ইরান আশাবাদী নয় বলেও জানিয়েছেন তিনি। পেজেশকিয়ান আরও বলেন, ইসরায়েল যদি আবার হামলা করে তাহলে তেহরান আরও গভীর আঘাত হানবে। এর জন্য ইসরায়েলের সশস্ত্র বাহিনী প্রস্তুত। এদিকে পরমাণু ইস্যু নিয়ে ইউরোপের দেশগুলোর সঙ্গে আলোচনার নতুন ধাপ তুরস্কে শুরু হতে যাচ্ছে শুক্রবার।
ইরানের সঙ্গে বড় ধরনের বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। চুক্তির আওতায় টোকিওর পণ্যে 15% শুল্ক আরোপ করবে ট্রাম্প প্রশাসন। বিপরীতে ওয়াশিংটনে 55,000 কোটি ডলার বিনিয়োগ করবে ইশিবা সরকার। ট্রুথ সোশ্যালে পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, যুক্তরাষ্ট্রের গাড়ি, চাল ও কৃষি পণ্য রপ্তানির জন্য বাজার উন্মুক্তে সম্মত হয়েছে জাপান। 1 আগস্টের মধ্যে চুক্তিতে না পৌঁছালে জাপানের পণ্যে 25% শুল্ক আরোপ কার্যকর করত যুক্তরাষ্ট্র। এদিকে ফিলিপিন্সের পণ্যে 19% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর আগে দেশটির পণ্যে 20% শুল্ক আরোপের হুমকি দেয় ট্রাম্প প্রশাসন। গাজায় অনাহার ও অপুষ্টিতে একদিনে প্রাণ হারিয়েছেন অন্তত 10 ফিলিস্তিনি। যুদ্ধ শুরুর পর এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 111 জনে। জাতিসংঘ মহাসচিবের দাবি, উপত্যকার প্রতিটি দরজায় কড়া নাড়ছে দুর্ভিক্ষ। ত্রাণ সরবরাহ স্বাভাবিক না করলে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান। এদিকে মঙ্গলবার দিনভর হামলায় উপত্যকায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে 81 ফিলিস্তিনি, যার মধ্যে ত্রাণ প্রত্যাশী ছিলেন 1/3 মানুষ। মধ্যাঞ্চলীয় শহর দেইর আল বালাহতে চলছে স্থল অভিযান। রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় বন্দি বিনিময় ও যুদ্ধবিরতি নিশ্চিতে জোর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার দুপক্ষের মধ্যে শান্তি আলোচনা হবে তুরস্কের ইস্তাম্বুলে। এ নিয়ে গেল 5 মাসে 2 দফায় বৈঠকে বসতে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেন। তবে বন্দি বিনিময় ছাড়া আর কোনো ফল আসেনি তাদের আলোচনায়। এদিকে বৈঠক নিয়ে আলোচনা চলার মধ্যেও দুই পক্ষের মধ্যে চলছে পাল্টাপাল্টি হামলা। দোনেৎস্ক অঞ্চলে আরও একটি বসতি নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে মস্কো। এ সময় গুড়িয়ে দেয়া হয়ে 10টি ইউক্রেনীয় যুদ্ধকেন্দ্র এবং 13টি গোলাবারুদের ডিপো। অন্যদিকে ইউক্রেন জানিয়েছে গেল একদিনে রাশিয়ার সঙ্গে 176টি সম্মুখ যুদ্ধে সফলভাবে লড়াই করেছে কিয়েভ। আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম। ব্যারেল প্রতি অপরিশোধিত জ্বালানি তেলের দাম 1.4% কমে 66.21 মার্কিন ডলারে দাঁড়িয়েছে। এ নিয়ে বিশ্ববাজারে 3 দিন ধরে কমছে তেলের দাম। বাণিজ্য ও শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের আলোচনায় খবরে প্রভাব পড়েছে তেলের বাজারে। বিশ্বব্যাপী বাণিজ্য উত্তেজনায় জ্বালানি তেলের দাম নিয়ে উত্তেজনা দিন দিন বাড়ছেই। বিশেষ করে 1 আগস্টের আগে ট্রাম্পের শুল্ক ঘোষণা নিয়ে উদ্বেগে আছেন বিনিয়োগকারীরা। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তুলে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, 2016 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে মিথ্যাচার করেছে ওবামা প্রশাসন। হোয়াইট হাউসে এক বৈঠকে ট্রাম্প বলেন, এই ষড়যন্ত্র চক্রের প্রধান ছিলেন সাবেক প্রেসিডেন্ট ওবামা। এই অপরাধ রাষ্ট্রদ্রোহিতার শামিল। তারা ভোট চুরি করে মার্কিন জনগণকে ধোঁকা দিতে চেয়েছিল। 2016 সালে ট্রাম্পকে বিজয়ী করতে নির্বাচনে রাশিয়া প্রভাব বিস্তার করেছিল বলে জানায় গোয়েন্দা সংস্থা CIA। এর প্রতিক্রিয়ায় রুশ কূটনীতিককে বহিষ্কার করে ওবামা প্রশাসন। পরে তদন্ত করে রাশিয়ার সংশ্লিষ্টতার খুব একটা প্রমাণ পাওয়া যায়নি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী বিতর্কে ট্রাম্পের কাছে জো বাইডেনের ধরাশয়ী হওয়ার পেছনে ঘুমের ওষুধ একটি বড় কারণ ছিল। এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন বাইডেনের ছেলে হান্টার বাইডেন। তিনি জানান, অনিদ্রার সমস্যার জন্য তার বাবা সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ওষুধ সেবন করতেন। তাই বাইডেন বিতর্ক বিরুদ্ধে যুদ্ধে বিপর্যয়ের মুখে পড়েন। এর জেরেই
ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থীর পদ থেকে সরে দাঁড়ান বাইডেন। ছেলে হান্টার আরও জানান, 81 বছর বয়সে একটানা দীর্ঘ ভ্রমণে অনেকটা ক্লান্ত ছিলেন তার বাবা। মঞ্চে ওঠার আগে তাকে ঘুমের ওষুধ এমবিএন দেয়া হয়, যা ঘুমের সমস্যায় স্বল্পমেয়াদী চিকিৎসার জন্য ব্যবহৃত একটি ওষুধ। তবে এই বিতর্কের 1 মাসেরও কম সময়ের মধ্যে প্রেসিডেন্ট প্রার্থী পদ থেকে সরে দাঁড়ান এবং তার জায়গায় আসেন কামালা হ্যারিস। Fuck you, we love Joe. A lot of urban voters said more than any presidents in Lyndon B. Johnson, and who had how many anonymous sources. If this was a conspiracy, Andrew, who I am and what matters to me. 1993 মার্মা অ্যাপসলের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুখ্যাত নারী নিপীড়নকারী জেফ্রি এপস্টেইন। প্রথমবারের মতো অনুষ্ঠানে ছবি ও ভিডিও সহ প্রতিবেদন প্রকাশ করেন, এমনটাই দাবি করেছে সিএনএ। মার্কিন গণমাধ্যমটির দাবি, নিউ ইয়র্কের প্লাজা হোটেলে অনুষ্ঠান আয়োজন করা হয়। এছাড়াও 1999 সালে ভিক্টোরিয়া সিক্রেট ফ্যাশন ইভেন্টে ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন এপস্টেইন। ভিডিওতে দেখা যায় আলাপচারিতার পাশাপাশি অট্টহাসিতে ব্যস্ত ছিলেন দুজন, যদিও প্রতিবেদনে মিথ্যা বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌন কাজে বাধ্য করার অভিযোগে কারাবন্দী থাকা অবস্থায় 2019 সালে অস্বাভাবিকভাবে মারা যান এপস্টেইন। আবারও ইউনেস্কো থেকে নিজেদের সদস্য পদ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র। এ নিয়ে দ্বিতীয়বার এমন সিদ্ধান্ত নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এ সিদ্ধান্ত নেওয়া হলেও যুক্তরাষ্ট্রের প্রত্যাহার আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে 2026 সালের 31 ডিসেম্বর। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইউনেস্কোর মতাদর্শ আমেরিকা ফার্স্ট নীতির সঙ্গে সাংঘর্ষিক। এছাড়াও ইসরায়েলের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণ ও ফিলিস্তিনকে সদস্যপদ প্রদানেরও সমালোচনা করা হয়। গভীরভাবে ব্যথিত হলেও ট্রাম্পের সিদ্ধান্ত প্রত্যাশিত ছিল বলে জানিয়েছেন ইউনেস্কো মহাসচিব। এবার খেলার খবর। 59 বছর বয়সী সাইদ খোদা রাহমি বাংলাদেশের ফুটসালে প্রথম কোচ হয়ে আসছেন। সেপ্টেম্বরে এশিয়ান কাপ ফুটসাল বাছাই পর্যন্ত ইরানি এই কোচকে চূড়ান্ত করেছে বাফুফে। এশিয়ান ফুটসালের বর্তমান এবং সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন ইরান। আসন্ন এশিয়ান ফুটসালের বাছাইয়ে বাংলাদেশ ইরানের গ্রুপেই পড়েছে। বাফুফে বাংলাদেশ ফুটসাল দলের জন্য ইরান থেকেই কোচ আনছে। সাইদ 2010 সাল থেকে অদ্যাবধি এএফসির ফুটসাল ইনস্ট্রাক্টর। মিয়ানমার জাতীয় পুরুষ ও নারী ফুটসাল দলের কোচ ছিলেন 2012 থেকে 2016 সাল পর্যন্ত। এএফসি ও এশিয়ার বিভিন্ন জায়গায় ফুটসাল নিয়ে তার কাজের অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি ফুটসালের উপর বইও লিখেছেন সাইদ। এএফসি অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাই সামনে রেখে বাহরাইনের বিপক্ষে 2টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ। ন্যাশনাল টিমস কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানিয়েছেন কমিটির সদস্য আমির খান। তবে আসরের জন্য ফুটবলার থেকে কোচ নির্বাচনের কোনো বিষয়ে সিদ্ধান্ত আসেনি সভায়। আন্ডার 23 টিমের 18 আর 22 তারিখে বাহরাইনের সাথে খেলার একটা কথা হয়েছে যে 18 আর 22 তারিখে খেলাটা হবে বাহরাইনে। এটা এখন তো আসলে মানে জাস্ট আজকে এটা কনফার্ম করলো। আসলে 2টা টিমের ছিল তো, বাহরাইন আর চায়নাটা যেহেতু হয় নাই, তো বাহরাইন হয়েছে। এই পর্যন্তই আজকে সিদ্ধান্ত হয়েছে। যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসিন রাজা নাকভি। বৈঠকের শুরুতে পিসিবি চেয়ারম্যান উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জানান। বৈঠকে ক্রিকেট, হকি এবং কাবাডি সহযোগিতা ও উন্নয়ন বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়াও দুই দেশের যুব সমাজের দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিগত প্রশিক্ষণ ও কর্মসংস্থানের উদ্যোগে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়। গুরুত্বপূর্ণ বৈঠকটি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বহুমাত্রিক সম্পর্ক গড়ে তুলবে বলে আশা তাদের। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের শেষ ম্যাচটা রাঙানো হলো না ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার আন্দ্রে রাসেলের। নিজের ঘরের মাঠ সেবেইনা পার্কে
ম্যাচ হেরেই বিদায় বলতে হলো তাকে। নিজের শেষ ম্যাচেও অবশ্য দেখা দিয়েছে চিরচেনা আন্দ্রে রাসেলকে। দলের ব্যাটিং ধসের মুখে দাঁড়িয়ে খেলেছেন 15 বলে 37 রানের ঝোড়ো ইনিংস। যদিও সেটা ক্যারিবিয়ানদের ম্যাচ জেতানোর জন্য যথেষ্ট ছিল না এদিন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-20তে জিতেছেন 2 বিশ্বকাপ শিরোপা। 2019 সালের পর থেকে কেবল টি-20 ফরম্যাটেই দেশের জার্সিতে খেলেছেন রাসেল। সব মিলিয়ে ক্যারিবিয়ানদের হয়ে 1 টেস্ট, 56 ওয়ানডে এবং 85টি টি-20 ম্যাচে থামল আন্দ্রে রাসেলের ক্যারিয়ার। শেষ করছি এখন যার দিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।